অপারেশন সিঁদুর 9টি জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু শেষ নয়, এখানেই শেষ নয়, অপারেশন সিঁদুর চলছে, এখনো অপারেশন চলছে। অপারেশনের অনেকগুলো ভাগ রয়েছে, এমন নয় যে প্রথম দিনে সেই কটা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হলো, ব্যাস অপারেশন শেষ, এমন একেবারেই নয়। অপারেশন সিঁদুর চলছে। প্ল্যান অফ অ্যাকশন কি, দিল্লি কি জানাচ্ছে জানবো। দিল্লি থেকে আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি। আবির, দেখো, পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হোক এই দাবি গত কয়েকদিন ধরে উঠেছে, বারবার ধরে উঠেছে, এবং অপারেশন সিঁদুরের পর সেই অভিযান যে থামছে না, সেই অভিযান যে চালিয়ে যাওয়া হবে, এটা যে একটা অনগোয়িং প্রসেস, সেটা আজকে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তুমি জানো যে আজকে বৈঠক চলছিল, সর্বদলীয় বৈঠক, সেখানেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি এটি জানিয়ে দিয়েছেন যে অপারেশন সিঁদুর সেটা হচ্ছে অনগোয়িং প্রসেস এবং এটি চলতেই থাকবে। এবং একই সঙ্গে আজকে তিনি উল্লেখ করেছেন যে হামলা করা হয়েছিল ভারতের তরফ থেকে, সেখানে 100-এরও বেশি যে জঙ্গির, সেই 100-এরও বেশি জঙ্গির মৃত্যুর খবর বা মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং বিভিন্ন জায়গাতে পাকিস্তান যে ধরনের আক্রমণ চালিয়েছে তার পাল্টা আক্রমণ, পাল্টা প্রত্যাঘাত ভারত সরকার চালিয়ে যাবে এবং সেনা তার জন্য সমস্ত রকমভাবে প্রস্তুত রয়েছে। পরবর্তী সময় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনিও যেটা জানালেন যে অপারেশন সিঁদুর একটি অনগোয়িং প্রসেস, এবং রাজনাথ সিং এই প্রক্রিয়া সম্পর্কে আজকে যে সর্বদলীয় বৈঠক, সেই সর্বদলীয় বৈঠকে গোটা বিষয়টি সম্পর্কে উল্লেখ করেছেন। যদিও এই কৌশলগত দিক জাতীয় সুরক্ষার সাথে জাতীয় কথা বলছিল, তুমি একবার শুনবো তার বক্তব্য শুনবো। देश भर में पॉलिटिकल पार्टीज का स्टेटमेंट भी बहुत ही एक लाइन में आ रहे हैं, ये भी अच्छा चीज है। कुछ इंक्वायरीज, कुछ इंफॉर्मेशन मांगे हैं, रक्षा मंत्री ने कहा है कि ये ऑन गोइंग ऑपरेशन है, इसलिए पूरे एक एक घटना को अलग से ब्रीफिंग या अलग से उसको प्रेजेंटेशन करना सही नहीं है। ऑपरेशन सिंदूर का पहला जो स्ट्राइक होने के बाद जो गतिविधि चल रहे हैं उसको लेकर के अलग से ब्रीफिंग करने का अभी परिस्थिति ठीक नहीं है। सारे पॉलिटिकल पार्टीज को मैच्योरिटी दिखाने के लिए धन्यवाद देना चाहता हूं। আবির, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এটা একটা ক্লাসিফাইড সিচুয়েশন। এই মুহূর্তে যা যা চলছে, যা যা হচ্ছে, কোর্স অফ প্ল্যানিং, সবকিছু বলা সম্ভব নয়, সবকিছু সবার সামনে বোঝানো সম্ভব নয়, প্রয়োজনও নেই, খুব স্বাভাবিক। তো বেশ কয়েকটা ধাপ রয়েছে, একবার জঙ্গি ঘাঁটি গুড়িয়ে আসার পরে বিষয় শেষ হয়ে যাচ্ছে না। সেই ধাপগুলো কি কি সেগুলো যদি একটু জানা যায়। দিল্লি থেকে সেরকম কোনো খবর পাচ্ছি, তার কারণ সীমান্তে হেভি শেলিং করছে ওরা, যেগুলো কখনো কখনো বেশ কিছু সময় আমরা প্রতিহত করারও চেষ্টা করছি, সেটাও এই অপারেশন সিঁদুরের পার্ট হিসেবেই দেখছি কি? প্রথমত হচ্ছে যে গতকাল সন্ধ্যের পর থেকে লাগাতার আজকে দুপুর 1টা পর্যন্ত লাগাতার বৈঠক হয়েছে, এবং তার মধ্যে একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী নিজে কথা বলেছেন। তুমি জানো যে আজকে একদিকে যখন সর্বদলীয় বৈঠক চলছিল, অন্যদিকে অজিত ডোভাল এবং অমিত শাহের সাথে প্রধানমন্ত্রী আলাদা করে কথা বলেছেন। গতকাল রাতেও আমরা যখন দিল্লি পৌঁছলাম তখনও বিএসএফ এর ডিজির সাথে প্রধানমন্ত্রী তিনি একটি বৈঠক করেছেন। 3 বাহিনীর যারা প্রধানরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে, এবং ইতিমধ্যে সেনা প্রধানকে তিনিও আজকে কাশ্মীর রওনা হচ্ছেন এমনটা জানতে পারা যাচ্ছে। ফলে ফরওয়ার্ড বেসের দিকে যে সেনার যে মুভমেন্টটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং পুঞ্চের যে ঘটনা ঘটেছে সেই পুঞ্চের বিভিন্ন বিষয় আজকেও বারবার ধরে আলোচনার ক্ষেত্রে এসেছে। এছাড়া হচ্ছে যে বায়ুসেনাকে এই অপারেশন সিঁদুরের এই যে জায়গা করে ফিরে আসার পর তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া রয়েছে, ফলে বায়ুসেনার দিক থেকেও যে কৌশল সেটাকে তৈরি করে ফেলা হয়েছে। সূত্রের খবর আজকে বৈঠকের মধ্যেই প্রসঙ্গটা উঠেছিল যে অমৃতসরের প্রসঙ্গ, এবং সেটিকেও কিভাবে ভারতীয় বায়ুসেনা প্রতিহত করেছে সেই প্রসঙ্গের কথা হয়েছে। অর্থাৎ একদিকে হচ্ছে সেনা, অন্যদিকে বায়ুসেনা কৌশলগতভাবে তারা বেশ কতগুলো জায়গা চিহ্নিত করে ফেলেছে, এবং যে স্ট্র্যাটেজিক লোকেশনে ভারতের তরফ থেকে বারবার ধরে অভিযোগ করা হতো যে নির্দিষ্ট জায়গাগুলোতে লঞ্চিং প্যাড রয়েছে, নির্দিষ্ট জায়গাগুলোতে জঙ্গিদের ঘাঁটি রয়েছে, তারা সেখান থেকে বিভিন্ন সময় ধরে তারা অপারেশন চালিয়েছে এবং তাদেরকে বিভিন্ন সময় ধরে পাকিস্তান সেনা সাহায্য করেছে। ঠিক সেই জায়গাগুলোতে চিহ্নিত করেই ভারতের তরফ থেকে এই জঙ্গি ঘাঁটিগুলোকে গুলিয়ে দেওয়ার পরিকল্পনা করে এগোনো হচ্ছে। দ্বিতীয়ত অতনু তুমি বলছিলে ঠিক যে পুঞ্চ সহ একাধিক এলওসির বিভিন্ন জায়গা থেকে যে সেলিং যে অভিযোগ বা যেভাবে
যেভাবে একাধিক বম্বিং কথা জানতে পারা যাচ্ছে, সেই জায়গাতেও পাল্টা ভারতীয় সেনার তরফ থেকে জবাব দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। ফলে সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান যে আচরণ করেছে তার বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য যে সমস্ত প্রস্তুতি রাখা উচিত সেই সমস্ত প্রস্তুতি তো চলছে। এর আগে আমরা দেখেছিলাম যে কূটনৈতিক চাপ তৈরি করা হয়েছিল, তার প্রেক্ষিতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার একেবারে সম্মুখ সমরে নেবে পাকিস্তানকে যে ধরনের জবাব দেওয়া, সেটা একদিকে সেনা এবং বায়ুসেনা উভয়ের তরফ থেকে দেওয়ার কাজ শুরু হয়েছে। এবং সেই কারণেই আজকে রাজনাথ সিং বলেছেন যে এটি একটি বন্ধ হয়নি, এই অপারেশন সিঁদুর সেটি চলবে। এবং কিরেন রিজিজুর বক্তব্য তো সেটা পরিষ্কার, এটা অনগোয়িং প্রসেস, সেটাই চালিয়ে যাওয়া হচ্ছে জম্মু কাশ্মীর পাঞ্জাব সহ একাধিক জায়গার যে সীমান্তবর্তী জায়গাগুলি রয়েছে সেখান থেকে। আমি সঙ্গে থাকবো আজকের সর্বদল বৈঠক। সেই সর্বদল বৈঠকে সরকার পক্ষ তারা জানিয়েছে যে এই অপারেশন কিভাবে চলছে এবং খুব স্বাভাবিকভাবেই এই দেশে আমাদের ভারতে এটাই নিয়ম যে সব রাজনৈতিক দল সবাই সহমত হয়ে তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং সিদ্ধান্ত নেওয়ার পরে সেটা সবাইকে জানানো হয়। এই সার্বভৌমত্বে, এই গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী আমাদের দেশ। তো এই আজকের এই যে সর্বদল বৈঠক থেকে বেরিয়ে এসে রাহুল গান্ধী, সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা কি বলেন একবার শুনো। এই ধরনের পাকিস্তানের টেররিস্টদের সঙ্গে যে লড়াই, পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে ভারতীয় সেনাবাহিনী, এয়ারফোর্স যে দক্ষতার সঙ্গে লড়াই করেছে, এটা আমরা গর্বিত। আমরা সরকারের সঙ্গে আছি, এই বাহিনীর সঙ্গে আছি। ফাইট এগেনস্ট টেররিজম এই স্লোগানে আমরা প্রথম থেকেই সরকারকে সমর্থন দেওয়ার কথা আগের মিটিংয়ে বলে গিয়েছিলাম। আজকে তার পুনরাবৃত্তি করেছি। আর প্রধানমন্ত্রীর উচিত মূল দলের নেতা নেত্রীদের নিয়ে একটা এই ধরনের সভা করা উচিত। দুদিনই প্রধানমন্ত্রীর অনুপস্থিত থাকাটা এখানে কংগ্রেস দল থেকে খুব বড়ভাবে আপত্তি করা হয়েছিল, কিন্তু আমরা ওসবের মধ্যে আজকে আর প্রবেশ করতে চাইনি। पूरा सपोर्ट दिया हमने। जो खारगे जी ने कहा वो सही है कि ऐसी चीजें हैं जो डिस्कस नहीं करनी है, तो बस सबने सपोर्ट किया। আমি একটা বিষয় স্পষ্ট, তা হলো আমরা শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলো টার্গেট করেছি এবং জঙ্গি ওপার থেকে যে জঙ্গিদের মদত দেওয়া হচ্ছে সেই জঙ্গি ঘাঁটিগুলো যেখানে ট্রেনিং ক্যাম্প সেগুলোকে সব ঘুরিয়ে দেওয়ার প্ল্যান চলছে, প্ল্যান অফ অ্যাকশন আমাদের তাই। কিন্তু তার পাশাপাশি আরও দুটো দিক আমাদের দেখতে হবে। সেই দুটো দিকের একটা দিক হলো যে ওরা যদি শেলিং করে তাহলে সেই শেলিং কিভাবে বন্ধ করা যায়। যে প্রক্রিয়ার কথা তুমি বললে, অমৃতসরের প্রসঙ্গ তুমি তুললে, সেটা যদি একটু ডিটেলে জানা যায়। কারণ অমৃতসরে যখন ওরা শেলিং করছে বা ওরা যখন ওপাশ থেকে শেলিং করছে বা আমাদের আঘাত হানার চেষ্টা করছে, তখন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় ছিল, আর সেই জন্যই ক্ষয়ক্ষতি আটকানো সম্ভব হয়েছে। একেবারেই তাই অতনু, এবং তোমাকে আমি বলছিলামই যে সেনার যে মুভমেন্ট এলওসি গুলোতে সেটা শুরু হয়ে গিয়েছে। সারা বছরই যে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে সেনাবাহিনীর যারা কর্মীরা রয়েছেন তারা সেখানে পৌঁছচ্ছেন। এছাড়া হেভি মুভমেন্ট যাকে বলা হয় সেটা শুরু তো হয়েই গিয়েছে। এবং যেখানে বিশেষ করে যে পুঞ্চের কথা বারবার ধরে আমরা তুলছি, তার কারণ আজকেও বিভিন্ন বৈঠকের ক্ষেত্রে পুঞ্চে যে ঘটনাগুলি ঘটেছে তার প্রসঙ্গের কথা সমস্ত মহলের তরফ থেকে উঠে এসেছে। এমনকি বিরোধী রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা ছিলেন তারাও বারবার ধরে এই প্রসঙ্গের কথা তুলেছেন। সেই জায়গাগুলোতে তারা সেনা যে প্রত্যুত্তর দিচ্ছে সেটা তারা দেখছে। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে পাকিস্তান যাতে সেখান থেকে কোনো ধরনের কাজ না করতে পারে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। এবং সূত্রের খবর আজকে ইস্টার্ন কমান্ড থেকে আসা রিপোর্ট নিয়ে বৈঠক করেছেন অজিত ডোভাল অমিত শাহ প্রধানমন্ত্রীর সঙ্গে, অর্থাৎ তাদের যে বৈঠক হচ্ছিল সেখানে উঠে এসছে। এবং আজকে সর্বদলীয় বৈঠকের ক্ষেত্রে ওই বাংলাদেশ সীমান্তের কথা উল্লেখিত হয়েছে। বিশেষ করে হচ্ছে নর্থ এবং নর্থ ইস্টের এবং আমাদের পশ্চিমবঙ্গেরও একাধিক জায়গাতে রয়েছে যেখানে বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেই জায়গাতেও যাতে কড়া নজরদারি রাখতে পারা যায়, সেখানেও যাতে আরও ফোর্স মুভমেন্ট হয়, ফোর্স যাতে ডিপ্লয় করা হয়, তারাও যাতে সমস্ত দিকে নজরদারি রাখেন সেটিকের কথাও বলা হয়েছে। কিন্তু রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীরের যে একাধিক জায়গা, সেই জায়গাতেই এই মুহূর্তে সবথেকে বেশি নজর বায়ুসেনার তরফ থেকে তো রয়েছে, যারা সেনার বিভিন্ন দিকে রয়েছে, এছাড়া বিভিন্ন যে এজেন্সিগুলো যারা একসাথে কিভাবে কাজ করবে সেই বিষয় নিয়েও দফায় দফায় বৈঠক হয়েছে। এবং তোমাকে আমি সকাল থেকেই বলছিলাম যে গতকালের বৈঠকের পরই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে সেনার যারা একেবারে শীর্ষ আধিকারিক যারা রয়েছেন তারা এই মুহূর্তে তারা সেখানে পৌঁছবেন। এবং সূত্রের খবর আজকে বিকালের
মধ্যেই জম্মু কাশ্মীরের একাধিক জায়গাতে সেনার শীর্ষ আধিকারিকরা তারা নিজেরা যাবেন এবং বিভিন্ন ধরনের যে অপারেশন সেগুলোকে তারা নিজেরা সেখান থেকে বসে মনিটরিং করবেন। ফলে সব মিলিয়ে জবাব দেওয়ার জন্য পাকিস্তান যে ধরনের আচরণ করছেন তার জবাব দেওয়ার জন্য ভারতের তরফ থেকে সমস্ত কৌশলগত অবস্থান তৈরি করে ফেলা হয়েছে এবং তারই প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করে এগোনো হচ্ছে। ধন্যবাদ আবির। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেনা আধিকারিকরা একদম গ্রাউন্ড জিরোয় পৌঁছে সেখান থেকে তারা অপারেশন কিভাবে চলছে তা তদারকি করবেন। যারা অপারেশন করছেন তাদের মনোবল একদম শীর্ষে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই অপারেশনের নাম অপারেশন সিঁদুর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বার্তাবহ একটা নাম, যা মানসিকভাবে পাকিস্তানকে অনেক কদম পিছনে ফেলছে। পেহেলগাঁও হামলার বদলা, মিনি সুইজারল্যান্ড বৈশরণকে রক্তাক্ত করার প্রত্যাঘাত, 9টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিল ভারত। অপারেশন সিঁদুর, মাঝরাতে মাত্র 25 মিনিটে সব তছনছ। সিঁদুর মোছার জবাবে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর, ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনা ত্রিফলা আক্রমণ। 22 এপ্রিল বৈতরণে 26 জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। প্রত্যেকেই পুরুষ। স্ত্রীর সামনে খুন করা হয় স্বামীকে। এই সিঁদুর মোছার বদলা নিতেই অপারেশন সিঁদুর। এই নামটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং যিনি এই নামটা দিয়েছেন তিনি এই সময়টা চুজ করে এই নামটাই দিয়েছেন যে যারা আমাদের মহিলাদের মাথার সিঁদুর মুছে দিয়েছে তাদেরকে ছাড়া যাবে না, এবং সেই জন্য তাদের নাম করে এই মিসাইলগুলো একটার পর একটা 25টা মিসাইল বা 26টা মিসাইল যে কটাই ইউজ করা হয়েছে সেইভাবে কিন্তু টার্গেট করে উগ্রবাদীদের এগেনস্টে এই মিসাইলগুলো দাগানো হয়েছে। পেহেলগাঁওয়ে হিন্দুদের খুন করা হয়েছিল। হিন্দু শাস্ত্র মতে 13 দিনের শোক, 15 দিনের মাথায় বদলা। জঙ্গিরা খুন করেছিল ধর্ম জেনে, ভারত বদলা নিল ধর্ম জানিয়ে। অপারেশন সিঁদুর কিভাবে বদলা, দেশকে সে কাহিনী শোনালেন ভারতীয় সেনাবাহিনীর 2 মহিলা অফিসার, একজন মুসলিম কর্নেল সোফিয়া কুরেশি, আরেকজন হিন্দু উইং কমান্ডার বমিকা সিং। मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह। ইনি কর্নেল সোফিয়া কুরেশি। শরীরে বীরের রক্ত। দাদু ছিলেন ভারতীয় সেনায়। ভারতীয় সেনায় সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কর্পসের অন্যতম শীর্ষ অফিসার সোফিয়া কুরেশি। 2006 সালে কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা অভিযানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালে 18টি দেশের সামনে প্রথম মহিলা হিসেবে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দেন। পুনের ওই সামরিক মহড়া ছিল ভারতে আয়োজিত সবচেয়ে বড় সামরিক মহড়া। আর কোনো দেশের মহিলা ওই দিন নেতৃত্ব দেননি। ভারতের হয়ে নেতৃত্বে ছিলেন সোফিয়া কুরেশি। रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। কর্নেল সোফিয়া কুরেশির সঙ্গে এক মঞ্চে উইং কমান্ডার বমিকা সিং। বমিকা মানে আকাশ কন্যা। ইনি সত্যি আকাশ কন্যা, বায়ুসেনার উইং কমান্ডার, একসময় এনসিসিতে ছিলেন। ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া, সেখান থেকে ভারতীয় বায়ুসেনায় জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতের বহু দুর্গম অঞ্চলে চেতক, চিতার মতো কপ্টার উড়িয়েছেন। 2020 সালে অরুণাচল প্রদেশে ভূমিধসের উদ্ধার কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বমিকা সিং। It must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. ধর্ম জেনে খুন, ধর্ম জানিয়ে বদলা। অপারেশন সিঁদুর, 25 মিনিটে খেল খতম। নিউজ 18 বাংলা।
হামলায় তছনছ পাকিস্তান। সীমান্তে পাক নিশানায় নিরীহ জনগণ। নির্লজ্জ পাকিস্তানে জঙ্গিও শহীদ। মাসুদদের আশ্রয় দিয়ে এখন কুমিরের কান্না। ভারত তৈরি শেষ দেখে নিতে। জঙ্গি মার খেয়েছে, সেনাও শিক্ষা পাবে। বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন সোজা সাপটা, আজ রাত 8টা। जिन्होंने ये हमला किया है उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। ऑपरेशन सिंदूर पहलगाम में हुए आतंकवादी हमले के व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। আর এরই মধ্যে চোরাগোপ্তা হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। গোলাগুলি চলছে সীমানায়, পুঞ্চে একটা গুরুদ্বারায়। সেই গুরুদ্বারা ভেঙে গিয়েছে। সেই গুরুদ্বারা গোলাগুলিতে 15 জনের মৃত্যু হয়েছে, নিহত হয়েছেন 15 জন। তাদের মধ্যে থেকে 4 জন শিখ, সব মিলে 15 জনের মৃত্যু হচ্ছে। গুরুদ্বারাটার কি অবস্থা এখন, সেই ছবি যদি আপনাদের একবার দেখাই সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, কি অবস্থা ওখানে এখন? অতনু দেখো, আমি একেবারে গুরুদুয়ারা থেকে ঢিলছড়া দূরত্বে দাঁড়িয়ে রয়েছি এবং গুরুদুয়ারার এই যে সামনের অংশটা, এখানেই মর্টার শেল এসে পড়ে গতকাল দুপুরবেলা এবং তারপরে সেখান থেকে স্প্লিন্টার ছড়িয়ে যায় গুরুদুয়ারা সংলগ্ন আশেপাশের যে বাড়িগুলি রয়েছে সেখানে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে গুরুদুয়ারার গ্রন্থিজি রয়েছেন। তিনি যখন এই মর্টার শেলের হামলা হয় তিনি একেবারে গুরুদুয়ারার ভেতরে ছিলেন। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। আপ हमें एक बार बताएं, कल कितने बजे हुआ था, क्या हुआ, कैसे अटैक हुआ? बात यह है कि पहले सुबह 7 बजे हमने गुरुद्वारे में जो हमारा प्रोग्राम होता है वो सारा ख़त्म हो गया था। 7 बजे हम सभी अपने घर में चले गए थे। वापस 7 बजे ऐसा हुआ कि एक बाजार में पड़ा, इधर मंदिर है हमारे पास, एक मंदिर के ऊपर पड़ा। 7 बज के मेरे को 10-15 मिनट पे पड़ा होगा वो पड़ा। फिर मैं यहाँ आया, मैंने अपनी मिसेज को बोला भाई यहाँ पर अपना इसको लॉक कर दो, क्योंकि जी हमारा जो मकान है ये थोड़ा अपना ऐसा ही है कि ऐसा ना कि धमाके से ये नीचे गिर जाए। हम यहाँ से, मेरी मिसेज वो खड़े हैं, मैं अपनी मिसेज को लेकर साथ ऊपर चला गया। यहाँ अपना हमारे अपना क्या बोलते हैं, पौड़ी है, सीढ़ी है, हम सीढ़ी के ऊपर बैठे थे। जैसे ही ये आया यहाँ आकर इसने अपना हिट किया। हाँ, यहाँ पर हिट किया इसने, तो यहाँ पर पूरा धुआं हो गया, धुआं हो गया पूरा। फिर मैंने अपनी मिसेज को बोला भाई हमारा घर, ये वाला घर है हमारा नहीं, गुरुद्वारे का ही है, ये डैमेज हो गया। बस ऐसे ही मैंने बात आप अपनी मिसेज को बोली, ये इसको एकदम अपना बीपी से तेज़ हो गया जी, नीचे गिर गई। फिर मैंने वहाँ से इसको उठा के अपना महल्ले में ले गया, किसके घर ले गया, फिर वहाँ रखा। फिर मैंने इधर देखा धुआं था, लेकिन ये परमात्मा का शुक्र हुआ कि हमारा यहाँ पर कोई आदमी नहीं था यहाँ पर। तो हमारे जो अपना गुरु ग्राम साहब जी हैं वो बिल्कुल सही सलामत थी, उनको कुछ नहीं हुआ। एक बात बताइए, अगर थोड़ी देर पहले ये मोटर शेल गिरी होती तो यहाँ पे बहुत सारे कैजुअलिटीज हो सकते। हाँ, अगर देखकर अपन 7 बजे से पहले होता तो हमारे तकरीबन 150-200 आदमी अंदर था। अगर 10 मिनट मतलब अगर 10-15 मिनट पहले होता तो 150-200 आदमी अंदर था हमारा। एक बात बताइए गांधी जी, आप बहुत सालों से यहाँ पे रह रहे हैं पुंछ में, ऐसे सिविलियंस पर अटैक, ऐसे पुंछ पर अटैक कभी आपने देखा? देखो मेरी अभी जो मेरी उम्र है वो अपना 57 है। मैंने कभी भी अपने 57 में ऐसा कभी नहीं देखा। और ये हमारे से जो अपना बुजुर्ग में बोलते हैं 71, 65 और 45 में ये ऐसा हुआ था। बट ये जो पहलगाम का बदला लिया भारत ने, ऑपरेशन सिंदूर किया, उसके बदले सिविलियंस को अटैक कर रहे हैं पाकिस्तान। बस उसने मतलब यहाँ पर सिटी था ना, उसने सिटी पे हमला किया। सिटी पे यहाँ पर मंदिर पे पड़ा, गुरुद्वारे में पड़ा, और यहाँ पर एक मदरसा है, वहाँ का एक स्कूल का टीचर था, वो भी मर गया। उसके साथ 2 अपने स्टूडेंट थे, वो भी मर गए। 2 बच्चे थे। वो अपना ममदिन थे। और यहाँ पर अपना बहुत से आदमी मरे हैं, लेकिन उसमें हिंदू भी मरे हैं, मुसलमान भी मरे हैं, सरदार भी मरे, সিভিলিয়ান্স মরে हैं, সবই মরে। তো আমি তোমাকে অতনু আরেকটা জিনিস দেখাতে চাইবো তোমার মাধ্যমে আমাদের দর্শকদের, যে পাকিস্তানের সঙ্গে এই জায়গাটার অর্থাৎ এখানকার দূরত্ব ঠিক কতটা। তার কারণ আমরা যখন বলি মুখে তখন মনে হয় এই বাড়ির পেছনের যে পাহাড়টা তুমি দেখতে পাচ্ছ, আমি আমার ক্যামেরা পার্সন আপুজিকে বলবো আরেকটু ক্লোজ করে দেখাতে। ক্লোজ করে দেখলে তুমি এখন পরিষ্কার দেখতে পাবে
ভাবে এই পাহাড়টা কিন্তু পাকিস্তানের, এবং তার মধ্যে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছ, পাকিস্তান বলা ভুল, পাক অধিকৃত কাশ্মীর। এবং এই পাক অধিকৃত কাশ্মীরে বসে থেকেই ভারতীয় সিভিলিয়ানদের ওপর একের পর এক হামলা চালিয়ে গিয়েছেন গতকালের আগের রাত, অর্থাৎ পরশু মধ্যরাত থেকে গতকাল বেলা 12টা পর্যন্ত এই যে পুঞ্চ গোটা শহর রয়েছে, গুরুদুয়ারা, মন্দির, মাদ্রাসা, সাধারণ মানুষের দোকান সর্বত্র, এবং এই মুহূর্তে যে পুঞ্চ শহর একেবারে হট্টগোলে ভর্তি থাকে, সেই শহরের অবস্থা এই মুহূর্তে খাঁকা। অর্ধেকের বেশি মানুষ তারা এই শহর ছেড়ে চলে গিয়েছেন, পুঞ্চ থেকে নিজেদের প্রাণ বাঁচাতে চলে গিয়েছেন। এবং যে কজন মানুষ, ওদের সঙ্গে কথা বলা যায়? টেনশন তো শুরু হয় অন্ধকার নামার পর থেকেই। আজ সন্ধ্যের পর থেকে ওরা কোথায় শেল্টার নেবেন, কিভাবে থাকবেন? एकदम আমি কথা বলার চেষ্টা করব। एक बात बताइए, मैं आप दोनों से ही पूछूंगी कि कल रात को तो सीजफायर नहीं हुआ, बट शेलिंग शाम के बाद से शुरू हो जाती है, तो अभी भी डर लग रहा है? आप लोग तो यहाँ पे है, अभी भी डर लग रहा है कि शाम के बाद फिर से? कोई पता नहीं शाम को क्या होता है क्या नहीं होता है, ये भगवान ही जाने क्या होगा शाम को, क्योंकि सभी लोगों के अपना मन में यही है कि पता नहीं शाम को क्या होगा क्या नहीं होगा। ये सभी लोग डरे हुए हैं, हिंदू मुसलमान सिख सभी डरे हुए हैं। आपके घर में भी ये स्प्लिंटर की इंजरी हुई है, हम पीछे देख सकते हैं। डर लग रहा है कि अभी शाम होने, मतलब अब कुछ ही देर में शाम हो जाएगी, फिर से शेलिंग शुरू होगी, डर लग रहा है घर पे बच्चे अपने परिवार को लेके कैसे रहेंगे? ये तो ऊपर भगवान पे छोड़ा है, वाहिगुरु पे छोड़ा है, तो हम अपने घर में हिफाजत करेंगे। हुकूमत को चाहिए उसका मुंह तोड़ जवाब दे, जैसे हम सेफ हो जाएं। तो आप चाहते हैं कि मुंह तोड़ जवाब दिया जाए? बिल्कुल दिया जाए, जैसे ऐसे सिविलियंस पर अटैक ना दोबारा ना हो, आने वाली नस्ल जो वो कुछ सीखे, उनको चाहिए कि उनको জবাব দিয়ে যায়। বুঝতেই পারছো অতনু, পুঞ্চের মানুষও তারা বলছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, কিন্তু তারা একই সঙ্গে এটাও বলছেন যে এই যে হামলা হয়েছে, যেভাবে সিভিলিয়ানদের উপর অ্যাটাক করা হয়েছে, সেই তারও বদলা নেওয়া হোক, এবং এমন বদলা নেওয়া হোক যাতে আর কোনোদিনও কোনো সিভিলিয়ান এলাকায় এইভাবে মর্টার শেলের বৃষ্টি না করতে পারে পাকিস্তান। ধন্যবাদ মৈত্রী। গ্রাউন্ড জিরো থেকে, পুঞ্চ থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছে। মৈত্রী আমাকে পুঞ্চের মানুষের সঙ্গে কথা বলাচ্ছিলেন, তারা টেনশনে যে এরপর সূর্য ডুবে গেলে তো আবার শেলিং শুরু হবে ওদিক থেকে, কিভাবে থাকবেন তারা। উড়ি সেক্টরের ছবি দেখাই একবার, সেখানেও লাগাতার পাক সেনার উস্কানি, পাকিস্তানের উস্কানি, সেখানে লাগাতার একের পর এক শেলিং, রাত ভোর গোলাবর্ষণ সেখানে। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাল্টা যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা।